হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে কৃত্রিম উপগ্রহের ভারহীনতা। তো এটা হচ্ছে যে আমরা কৃত্রিম উপগ্রহের মধ্যে যদি কোনো অ্যাস্ট্রোনট থাকে বা কোনো ব্যক্তি থাকেন, তাহলে সে কি করবে, নিজের ওজনটাকে অনুভব করবে না, সেইটাকে বলা হচ্ছে ভারহীনতা। তো এই হচ্ছে কোনো গ্রহ বা আমাদের পৃথিবী হতে পারে, তো তার চারপাশে কৃত্রিম উপগ্রহটা এরকম বৃত্তাকার পথে হচ্ছে ঘুরছে, তাই তো। এইবার এই বৃত্তাকার পথটার রেডিয়াস আমরা ধরে নিলাম আর, গ্রহটার ভর ধরে নিলাম ক্যাপিটাল এম, কৃত্রিম উপগ্রহের ভর ধরে নিলাম স্মল এম। তাহলে এর উপর যদি আমরা সমস্ত ফোর্সগুলো ক্যালকুলেশন করি, তাহলে এর উপর কি কি ফোর্স আছে? এর উপর দেখো একটাই ফোর্স আছে, সেটা হচ্ছে যে মহাকর্ষীয় আকর্ষণ বল। তার ভ্যালুটা কত হবে সবাই জানো, Gmm/r²। তাহলে এখানে এই মহাকর্ষ বলটাই কি বল হিসাবে কাজ করবে? সেন্টিপিটাল বা অভিকেন্দ্র বল হিসাবে কাজ করবে। তাহলে তার ভ্যালুটা কত হয়? mv²/r। mv²/r এইটাকেই আমরা লিখি m ইন্টু এ। এটা এখানে হচ্ছে যে অ্যাক্সিলারেশন বা ত্বরণ। এইবার ধরো কোনো কৃত্রিম উপগ্রহে যদি আমরা দেখি, এই হচ্ছে কৃত্রিম উপগ্রহ, তার মধ্যে কোনো ব্যক্তি এরকম দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তাহলে তাকে কি করছে? নিচের দিকে পৃথিবী হচ্ছে অভিকেন্দ্র বল দ্বারা আকর্ষণ করবে, সেটা কত হয়? mg। তাহলে এই যে ব্যক্তি আছে তার উপর নিচের দিকে বল কত কাজ করছে? সেটা হচ্ছে mg। আর মেঝেটা এর উপর কি দেয়? প্রতিক্রিয়া বল দেবে, সেটা উপরের দিকে কাজ করবে n। তাহলে রেজাল্ট্যান্ট ফোর্সটা কত হলো? mg মাইনাস n। তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র কি বলছে? রেজাল্ট্যান্টটা কি হবে? মাস ইন্টু অ্যাক্সিলারেশনের সঙ্গে হচ্ছে ইকুয়াল হবে, মাস ইন্টু অ্যাক্সিলারেশনের সঙ্গে হচ্ছে ইকুয়াল হবে। এইবার আমরা একটা ফর্মুলা করেছিলাম কি, জি ইকুয়াল টু কি হয়? gm/r²। জি ইকুয়াল টু কি হয়ে যায়? gm/r²। তাহলে এখানে জি এর জায়গায় যদি ভ্যালুটা আমরা বসিয়ে দিই, তাহলে কি হয়ে যাবে? gm স্মল m বাই r² মাইনাস n ইকুয়ালস টু, আর এর জায়গা থেকে আমরা কি পেয়ে যাচ্ছি? এর ভ্যালুটা হচ্ছে এইখান থেকে দেখো, এর ভ্যালুটা যদি বের করে নিই, তাহলে বোথ সাইড এম এম কেটে দিলাম, তাহলে এর ভ্যালুটা কত হয়ে যাবে? gm/r²। তাহলে এটা এখানে বসিয়ে দাও, তাহলে এটা দাঁড়িয়ে যাচ্ছে gm স্মল m বাই r²। তাহলে এনটা কত হয়ে যাবে? 0। এন 0 হওয়ার অর্থ কি? কোনো রকম প্রতিক্রিয়া বল নেই, আর কোনো রকম প্রতিক্রিয়া বল না থাকলে আমরা তখন নিজের ওজনটাকে হচ্ছে অনুভব করতে পারি না। তো এরকম সিচুয়েশন আর কখন হয়? যখন কোনো ব্যক্তি ধরো ফ্রি ফল হলে ছাদ থেকে লাফ মেরে দিল, তাহলে উপর থেকে যখন লাফ মারছে তখন নিচে থেকে কিন্তু কোনো প্রতিক্রিয়া বল থাকছে না। এর ফলে যখন সে পড়বে, সেই পড়ার আগে পর্যন্ত সে তার নিজের ওয়েটটাকে হচ্ছে ফিল করতে পারবে। তাহলে এটাও হচ্ছে একটা ভারহীনতার হচ্ছে এক্সাম্পল। নেক্সট হচ্ছে তোমাদের 3 ধরনের স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ পড়তে হবে। প্রথমেই হচ্ছে ভূ সমতল বা জিও স্টেশনারি স্যাটেলাইট। তো এই জিনিসটা কি? এই হচ্ছে পৃথিবী। পৃথিবী আমরা জানি যে নিজের যে অ্যাক্সিস বা অক্ষ আছে তার চারিদিকে ঘুরছে পশ্চিম থেকে পূর্ব দিকে। তাহলে এখানে জিও স্টেশনারি স্যাটেলাইট হতে গেলে 3টে কন্ডিশন মেনে চলতে হবে, ঠিক আছে। সেটা কি কি কন্ডিশন? 1 নম্বর কন্ডিশন হচ্ছে এর যে কক্ষপথ, এর যে এইটা ধরো জিও স্টেশনারি স্যাটেলাইটটা, তাহলে এ কি করবে? এর কক্ষপথটা সবসময় নিরক্ষীয় তলে থাকবে। কক্ষপথটা হচ্ছে নিরক্ষীয় তলে থাকবে, নিরক্ষীয় তলে। 2 নম্বর কি হচ্ছে? 2 নম্বর হচ্ছে এটা পশ্চিম থেকে পূর্ব দিকে, মানে পৃথিবী যেদিকে ঘুরে সেই দিকে ঘুরবে, একই দিকে পশ্চিম থেকে পূর্বে। এবং পৃথিবী যে বেগে কৌণিক বেগে ঘুরে সেই একই কৌণিক বেগে ঘুরবে, তার মানে কি পৃথিবীর কৌণিক বেগের সঙ্গে সমান হবে। তাহলে এদের মধ্যে আপেক্ষিক বেগ কত হবে? অবশ্যই 0 হবে। তাহলে আপেক্ষিক বেগ যদি 0 হয় তাহলে কি হবে? নিরক্ষীয় অঞ্চল থেকে আমরা এই গ্রহটা, এই যে কৃত্রিম উপগ্রহটা রয়েছে, এটাকে সবসময় এক জায়গায় স্থির হিসাবে দেখব।
নিরক্ষীয় অঞ্চলের উপর যে সমস্ত জায়গাগুলো অবস্থিত সেখান থেকে যদি আমরা দেখি তাহলে এটা আমাদের মাথার উপর এক জায়গায় স্থির হিসাবে দেখবো। যেহেতু স্থির থাকছে সেহেতু এটাকে বলা হচ্ছে জিও স্টেশনারি। স্টেশনারি কথার অর্থ হচ্ছে স্থির থাকা। তাহলে এটাকে এক জায়গা থেকে এখানে এটাকে নিরক্ষীয় তল থেকে দেখলে মনে হবে যেন মাথার উপর স্থির হয়ে দাঁড়িয়ে আছে। আর এইটা যে অরবিটে ঘুরে সেই অরবিটটাকে বলা হয়, বা যে কক্ষপথে ঘুরে সেই কক্ষপথকে বলা হয় পার্কিং কক্ষপথ। এটা খুব ইম্পর্টেন্ট আছে যে পার্কিং কক্ষপথ কাকে বলে। তো সেটা হচ্ছে যে ভূ সমতল উপগ্রহের কক্ষপথটাই হচ্ছে পার্কিং কক্ষপথ। নেক্সট আছে আরো দুটো পড়বো, এক হচ্ছে মেরু মেরু উপগ্রহ মেরু গ্রহ উপগ্রহ সরি মেরু উপগ্রহ, আর 2 নম্বর হচ্ছে জিওসিনক্রোনাস স্যাটেলাইট। ঠিক আছে, তো মেরু উপগ্রহটা কি না, এই আছে এই পৃথিবী, ঠিক আছে, এটা মেরু বরাবর, পৃথিবীর যে মেরু আছে সেই বরাবর ঘুরবে, এবং এক্ষেত্রে মনে রাখতে হবে এটা কিন্তু এক জায়গায় স্থির হিসাবে থাকবে না। ঠিক আছে, এটা পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগবে 2 আওয়ার। পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগবে 2 আওয়ার, এবং এটা পৃথিবীর মেরু অঞ্চল বরাবর এইটা ঘুরবে। ঠিক আছে, আর জিওসিনক্রোনাসটা কি, জিওসিনক্রোনাসটা হচ্ছে পৃথিবীর, ধরো এটা হচ্ছে নিরক্ষ, এটা হচ্ছে পৃথিবী, ঠিক আছে, আর এইটা হচ্ছে নিরক্ষীয় তল। ঠিক আছে, তো এই নিরক্ষীয় তলের সঙ্গে কি হবে, আনত ভাবে থাকবে। ঠিক আছে, এইরকম করে যখন ঘুরবে, এই যে পাতটা দেখছো এই পাতটা এরকম আনত ভাবে নিরক্ষীয় তলের সঙ্গে যখন আনত ভাবে ঘুরবে তখন সেটাকে আমরা বলবো জিওসিনক্রোনাস স্যাটেলাইট। তাহলে এটা কি মনে হবে, এটা দেখলে এক জায়গা থেকে দেখলে মনে হবে যেন এটা উত্তর থেকে দক্ষিণে এরকম দোলন গতিতে দুলছে, উত্তর দক্ষিণে দুলছে মনে হবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে জিওসিনক্রোনাস স্যাটেলাইট। তো এই তিনটে জিনিসই তোমাদের রয়েছে এখান থেকে, ছোট কোশ্চেন আসে, তার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে জিও স্টেশনারি স্যাটেলাইট। তো এই ছিল পুরো মহাকাশ চ্যাপ্টারটা তোমাদের কমপ্লিট হয়ে গেল। এবার নেক্সট আমরা স্থিতিস্থাপকতা ধরবো। তো তোমরা ক্লাসগুলো কিন্তু একটা মিস করো না, অবশ্যই পরপর দেখো।